হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ২০২৫ সালের যশোর বোর্ডের প্রিপোজিশন সলভ করব অ্যান্ড সলভিং এর মাধ্যমে আমরা প্রিপোজিশনের অনেকগুলা রুলস শিখব, যেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে শিখলে আমাদের বেশি দিন মনেও থাকবে। এছাড়া প্রিপোজিশনের রুলস নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো চলো এবার আমরা দেখি যশোর বোর্ডে কি প্রিপোজিশন এসেছিল। সো দেখো, এখানে প্রথমেই লেখা আছে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম ড্যাশ হিজ লাস্ট জার্নি ড্যাশ দ্য সি। মানে একজন বৃদ্ধ লোক টোল্ড হিম, অন্য একজনকে বলতেছিল, একজন বৃদ্ধ লোক অন্য একজনকে তার শেষ জার্নি সম্পর্কে বলতেছিল অন ড্যাশ দ্য সি, সমুদ্রে। তার মানে সমুদ্রে সে কখনো গিয়েছিল, যেখানে তার জার্নি সম্পর্কে কাউকে বলতেছিল। সো এইখানে ড্যাশ হিজ লাস্ট জার্নি, তাহলে তোমার প্রিপোজিশনটা কি হতে পারে? যে তার লাস্ট জার্নি সম্পর্কে বলতেছিল, তাই না? কোনো কিছু সম্পর্কে যখন আমরা কথা বলি, তখন আমরা সম্পর্কে বলতে আমরা প্রিপোজিশন অ্যাবাউট ইউজ করি। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্পর্কে। সো এইখানে আমরা প্রিপোজিশন যেটা ইউজ করব সেটা হবে অ্যাবাউট। মানে অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ জার্নি সম্পর্কে বলতেছিল ওই বৃদ্ধ লোকটা। আচ্ছা, ড্যাশ দ্য সি, সমুদ্রে। তার মানে সে সমুদ্রে ছিল কখনো। অবশ্যই দেখো, সমুদ্রে সে কি তার শিপ নিয়েছিল বা বোট নিয়েছিল বা যাই হোক, কিছু না কিছু তো ছিল সমুদ্রে। তো এই ক্ষেত্রে সমুদ্রের আগে প্রিপোজিশন কি হবে? জেনারেলি জেনে রাখো যে জেনারেলি সমুদ্র হচ্ছে একটা বড় জায়গা, তাই না? আর আমরা জানি যে কোনো বড় জায়গার আগে প্রিপোজিশন ইন ইউজ হয়। এটা মনে রাখবে যে যে কোনো বড় জায়গা, বিশাল জায়গা, তো বড় জায়গার আগে প্রিপোজিশন ইন। কিন্তু তাহলে সেই লজিক অনুযায়ী সমুদ্রের আগেও প্রিপোজিশন ইন হবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে লোকটি সমুদ্রে ছিল সে কিন্তু একটা শিপের উপরে ছিল, শিপে ছিল। আর একটা শিপ সমুদ্রের উপরে ছিল, সমুদ্রের উপরেও এই শিপটা ছিল, বা এই যে লোকটা সেও কিন্তু সমুদ্রের উপরে ছিল। তো যখন এরকম বোঝাবে যে কেউ সমুদ্রের উপরে আছে বা কোনো জিনিস সমুদ্রের উপরে আছে, তখন সমুদ্রের আগে আর ইন প্রিপোজিশন হবে না, তখন হয়ে যাবে অন। অন মানে কি? যখন কোনো কিছুর উপরে কিছু থাকে, অন দা সি, কারণ সে তার যে শিপটা ছিল সেটা সমুদ্রের সাথে লেগেছিল। তো এই ক্ষেত্রে তোমার প্রিপোজিশন হবে অন। আশা করি বুঝাতে পেরেছি। বাট জেনারেলি আমরা সমুদ্রের আগে প্রিপোজিশন ইন ইউজ করব, শুধুমাত্র এই ক্ষেত্রেই অন। ওকে, নেক্সট দেখো, দে হ্যাড সেলড অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ। তারা দক্ষিণের দিকে যাচ্ছিল, সাউথের দিকে তারা যাচ্ছিল। হি সেড আনটিল দে অ্যারাইভড ড্যাশ কোল্ড গ্রে সি। যতক্ষণ না পর্যন্ত তারা পৌঁছাচ্ছিল ঠান্ডা ধূসর সমুদ্রে। যতক্ষণ না পর্যন্ত তারা ঠান্ডা একটা সমুদ্রে পৌঁছাচ্ছিল, তারা দক্ষিণের দিকে যাচ্ছিল। সো এখানে দেখো, ড্যাশ দ্য সাউথ, দক্ষিণের দিকে। যখন কোনো দিকে যাওয়া বোঝায়, কোনো একটা নির্দিষ্ট দিকের কথা বলবে, তখন প্রিপোজিশন টু ইউজ হবে। ওকে, সো এটা তোমরা শিখে রাখো যে যখন কোনো দিকের কথা বলবে, নির্দিষ্ট দিকে, যেমন আমি এই দিকে যাচ্ছি, আমি ওই দিকে যাচ্ছি, নির্দিষ্ট একটা দিক বলে দিবে, তখন প্রিপোজিশন টু। ওকে, সেটা গেল। নেক্সট আরেকটা হচ্ছে কি, যতক্ষণ না তারা পৌঁছাচ্ছে কোল্ড গ্রে সিস, মানে শীতল ধূসর সমুদ্রে, মানে একদম ঠান্ডা একটা সমুদ্রের দিকে। সো এখন দেখো, এটা কিন্তু সমুদ্রের কথা বলা হচ্ছে, একটা সমুদ্রের কথা বলতেছে যে এই ঠান্ডা সমুদ্রের দিকে তারা যতক্ষণ না পৌঁছাচ্ছে। এখন কিন্তু সমুদ্রের কথা বলতেছে, এখন কিন্তু সমুদ্রের উপরে জাহাজ বা ওই লোকটি আছে কিনা এটা বলেনি, বলেছে যে যতক্ষণ না তারা একটা ঠান্ডা শীতল সমুদ্রের দিকে পৌঁছাচ্ছে। এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ইউজ করতে পারবো। ওকে, তাহলে এটা বুঝলে, একটা পার্থক্য বুঝতে পারলে যে দেখো দুইটাই কিন্তু সি, এটাও সি এটাও সি, বাট দুই জায়গায় আমরা দুইটা প্রিপোজিশন ইউজ করেছি। কেন আমি ব্যাখ্যা করে বলে দিছি, পার্থক্যটা এখানেই। ঠিক আছে, ওকে। ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন অ্যান্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম। এছাড়াও নদী ছিল একদম বরফ, সরি নদী না, সমুদ্র। সমুদ্র ছিল কি একদমই বরফ, অ্যান্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম, এবং বরফ তাদের, দেম মানে তাদের ড্যাশ, বরফ তাদের ড্যাশ ছিল। এখন কি হতে পারে? বরফ তাদের চারপাশে ছিল। ঠিক আছে, যে বরফ কি তাদেরকে ঘিরে ছিল, যে সমুদ্র বরফ ছিল এবং তাদের চারপাশেও কি বরফ ছিল, ঘিরে ছিল।
তো যখন চারপাশে বোঝাবে তখন প্রিপোজিশন অ্যারাউন্ড, অ্যারাউন্ড। যেমন অ্যারাউন্ড মি, আমার চারপাশে। ঠিক আছে? সো এখানে হবে অ্যারাউন্ড দেম। তাদের চারপাশে কি বরফই বরফ ছিল। যেহেতু তারা একটা সমুদ্রে বরফের সমুদ্রে চলে গেছিল, সেখানে সবই আইস। তো তাদের চারপাশেও আইস ছিল। ওকে। নেক্সট দেখো, ড্যাশ দোজ ডেজ দেয়ার ওয়ার নো স্টিমশিপ অ্যান্ড the big white sails dash their ship opened wide as the strong wind blew them quickly dash the icy waters. তো একটু বড় লাইন, একটা লাইনে তিনটা প্রিপোজিশন আছে, আমরা একটু একটু করে সলভ করি। প্রথমে দেখো ড্যাশ দোজ ডেজ মানে ওই দিনগুলোতে, ওই দিন যেই দিন ওই ওই বৃদ্ধ লোকটা ওই দিনের কথা বলতেছে, তার সেই দিনের গল্প বলতেছে। তো ওই দিনগুলোতে দেয়ার ওয়ার নো স্টিমশিপ, সেই সময় কোনো স্টিম জাহাজ ছিল না। সো যখন কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বলবে, যখন অতীতের কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বলবে, ফিক্সড বলবে যে ওই দিনের গল্প, ওই দিনের গল্প। যখন একটা নির্দিষ্ট দিনের কথা বলবে তখন প্রিপোজিশন ইন। ওকে? এটা একটা রুলস, যখন নির্দিষ্ট কোনো দিনের কথা বলবে অতীতের, তখন প্রিপোজিশন ইন। সো এখানেও আমরা প্রিপোজিশন ইন। ইনটা বড় হাতে কেন লিখলাম? বিকজ সেন্টেন্সের শুরুতেই প্রিপোজিশন। আচ্ছা। সো ইন দোজ ডে দেয়ার ওয়াজ নো স্টিমশিপ, তখনকার সময় কোনো স্টিম জাহাজ ছিল না। অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেল, বিগ হোয়াইট সেল মানে বড় সাদা পাল, যে জাহাজের মধ্যে যে পাল থাকে, বড় সাদা পাল, দ্যাট দেয়ার শিপ, তাদের জাহাজের, দেখো, তাদের জাহাজের বড় সাদা পাল ওপেন্ড, খুলে গিয়েছিল। তাদের জাহাজের কি বড় সাদা পাল খুলে গেছিল। সো এখন এখানে খেয়াল করো যে তাদের জাহাজের বড় সাদা পাল, এই পাশেরটা হচ্ছে তাদের জাহাজ, আর এই পাশে হচ্ছে বড় সাদা পাল। মাঝখানে কি প্রিপোজিশন হবে? তো তোমার বাংলা অর্থটা খেয়াল করো। তাদের জাহাজের বড় সাদা পাল, জাহাজ এর, জাহাজের। তো তোমার কথার কথার মধ্যে আসতেছে এর। যখনই তোমার কথাতে এর অথবা র আসবে, এর অথবা র আসবে, তখন আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। দুইটা ওয়ার্ডের মাঝখানে এটা খেয়াল করতে হবে যে প্রিপোজিশনের এই পাশে এবং এই পাশে যে দুইটা ওয়ার্ড থাকবে, সেই দুইজনের সংযুক্ত হবে র অথবা এর দিয়ে। যেমন এখানে বলছি যে তাদের জাহাজের পাল, জাহাজের পাল। So এই দুইটা ওয়ার্ডকে আমরা কানেক্ট করব এখন অফ প্রিপোজিশন দিয়ে। ঠিক আছে? এই দুইটা ওয়ার্ডকে আমরা অফ দিয়ে কানেক্ট করব, যেহেতু র অথবা এর আসছে। সো অফ এর রুলসটাও তোমরা বুঝে গেলা। আচ্ছা, এরপরে কি বলছি যে তাদের পাল, সাদা পাল খুলে গিয়েছিল। অ্যাজ দ্য স্ট্রং ওয়াইন্ড ব্লিউ দেম কুইকলি, যেহেতু ওই শক্ত বাতাস তাদেরকে নিয়ে যাচ্ছিল, শক্ত বাতাস কি তাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল, ড্যাশ দ্য আইসি ওয়াটার্স, বরফ শীতল পানির দিকে, বরফ শীতল পানির দিকে তাদেরকে কি নিয়ে যাচ্ছিল। সো এইখানে তুমি দুইটা প্রিপোজিশন ইউজ করতে পারো তোমার মিনিং অনুযায়ী, দুটাই কারেক্ট। একটা হচ্ছে ড্যাশ দ্য আইসি ওয়াটার, মানে বরফ শীতল পানির দিকে, দিকে আমি তো একটু আগেই বলেছি যখন কোনো দিকের কথা বলবে, যেমন ড্যাশ দ্য সাউথ, দক্ষিণের দিকে। তো যখন দিকের কথা বলবে আমরা প্রিপোজিশন টু ইউজ করতে পারি। তো তাহলে এখানেও কি প্রিপোজিশন টু, টু দ্য আইসি ওয়াটার্স, তাদেরকে কি বরফ শীতল পানির দিকে নিয়ে যাচ্ছে, যেহেতু তাদের পাল খুলে গিয়েছিল। আচ্ছা, আরেকটা প্রিপোজিশন হতে পারে যে তাদেরকে বরফ শীতল পানির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। এটাও হতে পারে, বাংলা মিনিং এটাও হতে পারে যে তাদের পাল খুলে গিয়েছিল, সাদা পাল খুলে গিয়েছিল এবং তাদেরকে বরফ শীতল পানির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। এটাও কারেক্ট। সো তুমি যদি মধ্য দিয়ে বলতে চাও, তখন আমরা কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে প্রিপোজিশন কি ইউজ করব? থ্রো। ওকে? থ্রো, যখন মধ্য দিয়ে হবে তখন আমরা প্রিপোজিশন থ্রো। দুটাই কারেক্ট, দুটারই বাংলা অর্থ কারেক্ট। সো তুমি যেটাই তোমার পছন্দ হবে তুমি ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নাই। যে শীতল পানির মধ্য দিয়েও যেতে পারে অথবা শীতল পানির দিকেও যেতে পারে। আর বেশি বেটার হয় যদি তুমি থ্রু দাও, যেহেতু কেননা তারা তো শীতল পানিতে অলরেডি চলেই গেছিল, তাই না? এই দেখো, আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম যে তারা তাদের সমুদ্র ঠান্ডা ছিল এবং তারা শীতল, তাদের চারপাশে আইস ছিল। দ্যাট মিন্স তারা শীতল পানির মধ্যে দিয়েই যাচ্ছে।
এই লজিক হিসাব করলে এই ট্রুটাই বেটার হয়। বাট ট্রু দিলে রং হবে না। ঠিক আছে? আচ্ছা। নেক্সট দেখো, "দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর এনিমেলস ড্যাশ দ্যাট স্নো কভারড কান্ট্রি।" আচ্ছা, আবহাওয়া ছিল খুবই ঠান্ডা এবং সেখানে কোনো পাখি অথবা পশুও ছিল না। ওই স্নো কভারড কান্ট্রি মানে ওই দেশে কোনো পাখি এবং পশুও ছিল না। তো এখানে একটা দ্যাট আছে, তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? তোমাকে বলেছে যে ওইখানে কোনো পশু পাখি ছিল না। কোথায়? স্নো কভার্ড কান্ট্রি। কোথায়? স্নো কভার্ড কান্ট্রি। যখন কোনো একটা জায়গার কথা বলবো যে এই জায়গায় এটা ছিল না, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এটা ছিল না। তাই না? কথাটা তো এরকমই আসছে যে কোথায় ছিল না? এই জায়গার মধ্যে পশু পাখি ছিল না। এই কান্ট্রিতে পশু পাখি ছিল না। কান্ট্রির মধ্যে বা কান্ট্রিতে। এটা যখন বোঝাবে তখন আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। ইন মধ্যে। অথবা তে মানে ওই কান্ট্রিতে কোনো পশু পাখি ছিল না। যেহেতু এত ঠান্ডা আবহাওয়া ছিল। এজন্য আমরা প্রিপোজিশন ইন। আচ্ছা। তারপর কি বলছে? বাট ওয়ান ডে কিন্তু একদিন দ্য সেলার্স স অ্যান অ্যালবাট্রস। নাবিকেরা একটি অ্যালবাট্রস দেখতে পেল ফ্লাইং উড়ে যাচ্ছিল ড্যাশ দ্য শিপ। শিপের উপর দিয়ে একটা অ্যালবাট্রস উড়ে যাচ্ছিল। তাহলে এখন কি প্রিপোজিশন ইউজ হবে? দেখো প্রিপোজিশনের একটা রুলস আছে, সেটা হচ্ছে যখন কোনো কিছু মাথার উপর দিয়ে যাবে বাট অনেক উপরে, সেটা অনেক উপর দিয়ে যাবে, স্পর্শ থাকবে না। যখন অনেক উপর দিয়ে যাবে, যেমন প্লেন, প্লেন কিন্তু আমাদের মাথার অনেক উপর দিয়ে যায়, ওটা আমরা ধরতে পারি না। তো যখন আবার পাখি, পাখি অনেক উপর দিয়ে যায় যেটা আমাদের সাথে স্পর্শ থাকে না। তো যখন এরকম উপর দিয়ে কোনো কিছু যাবে, বেশি উপর দিয়ে যাবে, তখন প্রিপোজিশন অ্যাবভ। ওকে, তখন আমরা প্রিপোজিশন কি ইউজ করবো? অ্যাবভ। সো এখানেও সেম, আমার রুলস অনুযায়ী মিলে গেছে, আমরা অ্যাবভ দিয়ে দিলাম। অ্যাবভ দ্য শিপ। একদিন তারা একটা অ্যালবাট্রস দেখতে পেয়েছিল যেটা কি তাদের শিপের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। পাখি হোক, বিমান হোক, যেটাই হোক, আমরা তখন অ্যাবভ প্রিপোজিশন ইউজ করব। অলরাইট? সো দেখো আমরা এই একটা ছোট্ট প্যাসেজের মাধ্যমে কতগুলো প্রিপোজিশনের রুলস শিখলাম। এরকম একটা দিয়ে যদি এতগুলো শিখতে পারো, তাহলে তুমি যদি আরো বেশি প্র্যাকটিস করো, আরো যত বোর্ড আছে, বিগত বছরের যত বোর্ড আছে সব প্র্যাকটিস করো, তাহলে তুমি কতগুলো রুলস শিখতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটা বোর্ডেরই এরকম ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি। সো তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের সময় নষ্ট হবে না, কাজেই আসবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।